أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي 11 নং শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই 31 দফা নিয়ে আলোচনা এবং শিল্পপত্র বিতরণের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব দুলাল আহমদ, উপস্থিত কৃষক দলের উপজেলার সেক্রেটারি জনাব জাহাঙ্গীর চৌধুরী, উপস্থিত সুফিয়ান খান এবং আমার পাশে উপস্থিত শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে সম্মিলিত শরীফগঞ্জ এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় উপস্থিতি, সীমাহীন নির্যাতন, নিপীড়ন এবং জুলুমের পরে আমরা আজকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আছি। এটা আমরা বললে হবে না যে এই তত্ত্বাবধায়ক সরকার আসতে বিএনপি পরিবারের 17 বছরে হাজারো কর্মী খুন হয়েছে। এটা আমরা বললে হবে না এই তত্ত্বাবধায়ক সরকার আসতে বিএনপি পরিবারের ইলিয়াস আলী সাহেব, ইফতেখার আহমদ দিনারের মতো শত শত কর্মী গুম হয়েছেন। এটা বললে হবে না এই তত্ত্বাবধায়ক সরকার আসতে আমাদের উপর 1 লক্ষ মামলা, 60 লক্ষ আসামিও আছেন। এটা বললে হবে না আমাদের শত শত কর্মী আছেন যারা মিথ্যা মামলার কারণে, পুলিশি নির্যাতনের কারণে তারা তাদের মা বাবার জানাজার নামাজটুকু পড়তে পারেন নাই। এটা বললে হবে না যে আমাদের ফুলবাড়ি ইউনিয়নের প্রথম, গোলাপগঞ্জের প্রথম শহীদ যুবদলের জিল্লুর এবং 7 শহীদ গোলাপগঞ্জের কারণে এই তত্ত্বাবধায়ক সরকার। তাই আমি তাদেরকে বলতে চাই, আপনাদের উপরের যে দায়িত্ব সেটা কিন্তু অনেক বড়। আমি কিন্তু দেখতেছি আপনারা এই দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন। কারণ আপনারা 5 মাস হয়ে গেছে, 5 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো আপনারা বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জঘন্য যে মার্ডারগুলি হয়েছে 57 জন আর্মি অফিসারের, সেই মামলা নিয়ে আপনারা এখনো কিছু করতে পারেন নাই। আপনারা এখনো সাগররুনি হত্যার মামলার কিছু করতে পারেন নাই। আপনারা এখনো শাপলা চত্বরের যে হুজুররা মারা গিয়েছিলেন, যে নির্যাতন হয়েছিলেন, সেই মামলার এখনো কিছু করতে পারেন নাই। আপনারা সংস্কার খেলতেছেন, কিন্তু এখনো আমাদের মানুষ এবং আমরা আপনাদের কোন সংস্কার দেখি নাই। তাই আমি আপনাদেরকে এটা বলবো যে দয়া করে এই সংস্কার খেলা বাদ দিয়ে আপনাদের উপর যে দায়িত্ব আছে, এদেশে একটা নিরপেক্ষ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করা, এদেশে একজন ইলেকশন কমিশনার নিয়োগ করা, যে ইলেকশন কমিশনারের মাধ্যমে আমরা এদেশের আম জনতা তাদের ভোটটা দিতে পারে, আপনারা এই দায়িত্বটা পালন করেন। তার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ এটা দেখবে যে ওনারা কি রকমের সংস্কার চান এবং তাদের দিয়ে সংস্কার করবেন। এটাই হলো আপনাদের মূল দায়িত্ব। বাকি সব কিছু আপনারা পারবেন না, কারণ এখনো অক্টোপাসের মতো আপনাদের চারিদিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ভূত ঘিরে রাখছে। আপনাদের প্রশাসন, আর্মি, আপনাদের বাকি সবাই কিন্তু আওয়ামী লীগের সবকে রেখে আপনারা কিসের সংস্কার? আপনাদের অধীনে
আপনাদের অধীনে বড় বড় যত আওয়ামী লীগের নেতারা আছেন তারা পাড়ি জমাচ্ছেন ইন্ডিয়াতে, লন্ডনে এবং আমেরিকাতে। এটা কিভাবে হয়? তাই আমি এটা মনে করি এবং আমার দল মনে করে এবং আম জনতাও এটা মনে করে, আপনাদের দিয়ে সংস্কার হবে না। আপনাদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতায় কিছু না কিছু একটা অভাব আছে। প্রিয় উপস্থিতি, আমি এখানে মূলত এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রতিনিধি হয়ে আপনাদের কাছে তারেক রহমান সাহেবের 31 দফা নিয়ে আলোচনা করতে। এই 31 দফা কি? এই 31 দফা হচ্ছে বাংলাদেশকে সেফ এবং সিকিউর করার একটি পরিকল্পনা। কিভাবে? উনি বারবার 2 মেয়াদ পরে একজন প্রাইম মিনিস্টার হতে পারবেন না, এটা তারেক রহমান সাহেব বলতেছেন। আমরা যে মসনদ নিয়ে যে হোলি খেলা খেলি রক্তের, এই হোলি খেলা বন্ধ হয়ে যাবে যদি মসনদে যাওয়ার যে সীমিত আকার সেটা যদি সীমিত হয়ে যায়, তাহলে আর আমাদের এই হোলি খেলা কয়দিন ভরে ভরে হবে না। উনি এটা বলতেছেন যে একজন মানুষ একজন পরপর 2 বার প্রাইম মিনিস্টার হতে পারবেন না। এটা বিএনপি আগামীতে সরকার গেলে এই পদক্ষেপটা গ্রহণ করবে। উনি কি বলছেন ওনার 31 দফায়? উনি বলতেছেন যে আমাদের যে ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশনটা আমাদের পার্লামেন্ট থেকে পৃথক থাকবে। পৃথক থাকা মানে কি? পৃথক থাকা মানে হলো যে ইলেকশন কমিশন ফ্রি এবং ফেয়ারলি, নিরপেক্ষভাবে 5 বছর পর পর ভোট জনগণের ভোটের মাধ্যমে যে পার্টি নিয়োগ হবে সেই নিয়োগ পার্টি সরকার করবে, সেই ব্যবস্থা করবে। উনি কি বলতেছেন? আম জনতার জন্য স্বাস্থ্য সেবা। আমরা এখানে সবাই, আমরা আম জনতা, গরিব মানুষ। আমরা গরিব মানুষ প্রাইভেট হসপিটালে যেতে পারবো না। আমরা গরিব মানুষ ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা নিতে পারবো না। আমরা কিসের উপর ডিপেন্ড করি? আমরা ডিপেন্ড করি আমাদের গোলাপগঞ্জের এই যে হসপিটাল, এটা আমরা ডিপেন্ড করি আমাদের ওসমানী মেডিকেল কলেজ। এটা উনি কি বলছেন? তারেক রহমান সাহেব বলতেছেন এই 31 দফার মধ্যে স্বাস্থ্য সেবা নিয়ে বিএনপি অন্যভাবে কাজ করবে। অন্যভাবে কি? যে আমরা স্বাস্থ্য সেবাটা আম জনতার কাছে, আম জনতার নাগালে যেন নিয়ে আসতে পারি। উনি প্রশাসন নিয়ে কি বলতেছেন? প্রশাসন নিয়ে উনি এটা বলতেছেন যে প্রশাসনের যে অফিসাররা আছেন সেই অফিসারগুলো নিয়োগ হবে আলাদা পৃথক এক কমিশনের মাধ্যমে। সবকিছু আলাদা এবং পৃথক করার কারণটা কি? কারণ হলো আমি চেয়ারে বসছি, চেয়ারে বসার পরে সব যদি আমি নিয়োগ করি, তাহলে আমি এটা চাইবো যে ওনারা আগামীতে আমি যেন আবার পাওয়ারে আসতে পারি, সেই কোডটা আমার জন্য মসৃণ করেন। কিন্তু তারেক রহমান সাহেব কি করতেছেন? পাওয়ারটা বিকেন্দ্রীকরণ করতেছেন। আমি কমিশন করব স্বাস্থ্যের জন্য, ওনারা ডিসাইড করবে স্বাস্থ্য নিয়ে আমরা কি করব। আমি কমিশন করব প্রশাসনকে নিয়ে, ওনারা ডিসাইড করবে ভারত। আমি কমিশন করব ইলেকশন কমিশনকে নিয়ে, ওনারা ডিসাইড করবে কে হবেন প্রধান নির্বাচন কমিশনার এবং ওনার সহপাঠী। আমরা চাচ্ছি, বিএনপি চাচ্ছে কি? বিএনপি চাচ্ছে আগামীতে বাংলাদেশ যেন সুন্দর এবং সফলভাবে চলতে পারে। বিএনপি চাচ্ছে কি? আমরা যারা আম জনতা আছি, আমরা কিছু একটা সেবা যেন পাই। 17 বছর একটা পার্টি এই দেশে বিরাজমান ছিল, কিন্তু এখনো 17 বছর আগে এই কালার বাজার যেভাবে ছিল, এখনো 17 বছর পরে কালার বাজার ঠিক থাকলো। তাহলে ওনারা কি আমাদের জন্য ছিলেন না? ওনারা তো আমাদের জন্য ছিলেন না। ওনারা ব্যস্ত কিসের নিয়েছিলেন? শেখ হাসিনার পরিবারের কোটি কোটি হাজার কোটি, এতটা শূন্য এই কোটিতে আছে যে আমরা নিজেই জানি না যে কত কোটি টাকা ওনারা বিদেশ পাচার করেছেন। 80 বিলিয়ন ডলার, 40 বিলিয়ন ডলার, 4 বিলিয়ন ডলার। এই বিলিয়নের সংখ্যা কয়টা আছে আপনারা জানেন কি না? আমি জানি না। আমি কিন্তু জানি না এই শূন্য কতটা আছে এই বিলিয়নে। ওনাদের কাজ কি ছিল? ওনাদের দেখেন, আমরা পদ্মা সেতু করবো, পদ্মা সেতু 10,000 কোটি টাকার বাজেট করলেন 40,000, বাকি 30,000 উনি ওনার বাপের সম্পত্তি মনে করে বিদেশ নিয়ে গেলেন। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলেন 500 কোটি টাকার,
হয়ে গেল 5,000 কোটি টাকা, বাকিটা উনি নিয়ে গেলেন ওনার সবার সম্পত্তি মনে করে। বাস্তবতা হলো বাংলাদেশ আওয়ামী লীগ এত ব্যর্থ ছিল যে 5 অগস্টের পরে একজন আওয়ামী লীগ মেম্বার আপনার ওয়ার্ডের হোক, ইউনিয়নের হোক, উপজেলার হোক, জেলার হোক, একজন আওয়ামী লীগকে আপনারা কিন্তু এখন পাচ্ছেন না। এর মানে তো এটাই দাঁড়ালো যে ওনারা স্বঘোষিতভাবে ওনারা স্বীকার করলেন যে আমরা অন্যায় জুলুম নির্যাতনের সাথে ছিলাম। আর না হলে একজনও পাই না কেন? একজনও তো পাই না। একজন পাই না এই কারণে যে ওনারা নির্যাতন যেগুলি করেছেন ওনারা স্বীকার করছেন এবং আস্তে আস্তে একজন একজন করে বিদেশ যাচ্ছেন, ইন্ডিয়া যাচ্ছেন, হয়তো আবার কোনো একদিন আসবেন। এখন কথা হলো প্রিয় ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান নেতা এখন যিনি তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি জানি না আপনারা, উনি কিন্তু একদিন 2 দিন 3 দিন করে করে ভিডিও বার্তা দেন। এই ভিডিও বার্তাগুলি আপনারা দেখবেন। আজকাল সবার কাছে মোবাইল আছে, সবার ইন্টারনেট সংযোগ আছে। হয়তো এমবি মাঝে থাকে, মাঝে মধ্যে থাকে না, কিন্তু যখন থাকে এগুলি দেখবেন। বিএনপির মিডিয়া সেল, বিএনপির পেজ, এইগুলিতে আপনারা ফলো করবেন। তখন তারেক রহমান সাহেবের পরিকল্পনা নিয়ে আপনারা অবগত হবেন। আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচন আমি এটা বলতে পারি যে ইনশাআল্লাহ নিরপেক্ষ হবে। নিরপেক্ষ নির্বাচনে আপনাদের দায়িত্ব হলো এমন নেতা চয়েস করা, এমন পার্টি চয়েস করা, এমন স্থানীয় নেতা চয়েস করা যাদেরকে আপনারা সবসময় পাবেন এবং যারা আপনাদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। তারেক রহমান সাহেবের ইউটিউবে একটা সাক্ষাৎকার আছে এনটিভির 2005 সালে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব 2005 সালের সেই ইন্টারভিউতে দেখবেন। 2005 সালে তারেক রহমান সাহেবের বয়স কত ছিল? 35 অথবা 35 এবং 40-এর মধ্যখানে। 35 এবং 40-এর মধ্যখানের একজন নেতা বাংলাদেশের কোন জায়গায় পেঁয়াজ উৎপাদন বেশি বাড়াতে হবে, কোন জায়গায় নদী খনন করে নদীর পার বাংলারও বন্ধ করা যাবে, কোন জায়গায় কয়টা পুকুর খালি আছে, কোন জায়গায় কয়টা ক্ষেত, কয় বিঘা ক্ষেত খালি আছে, এইগুলি নিয়ে স্ট্যাটিস্টিক বানিয়ে উনি চিন্তা করা শুরু করেছিলেন। কারণটা কি? কারণটা হলো শরীফগঞ্জে মনে করেন আপনার উদাহরণস্বরূপ 50টা পুকুর আছে। এই 50টা পুকুরের মধ্যে 5টা হয়তো ব্যক্তিগতভাবে ব্যবহার হচ্ছে, ওনারা মাছ চাষ করছে। বাকি যে 45টা আছে সেগুলি এমনি পড়ে আছে। এই 45টা যদি আমরা লিজে আনি, ওনার পরিকল্পনার কথা বলতেছি 2005 সালে, এই 45টা যদি আমরা লিজে আনি, এনে এখানে মাছ চাষ করি, শরীফগঞ্জের মাছের যে জরুরত এটা কমপ্লিট হয়ে বাকিটা আমরা বিক্রি করতে পারবো উপজেলায়। আমরা মনে করেন ধানের ক্ষেত অনেক আছে আপনার এই এলাকার, তারা সিলেট চলে গেছে, বিদেশ চলে গেছে, এমনিতেই পড়ে আছে। এই ধানের ক্ষেতগুলা যদি যারা চাষ করতেছেন, যারা করতেছেন না, ওনাদের থেকে লিজ আনে আমরা চাষ করব, করে শরীফগঞ্জের যে জরুরত সেটা আমরা মেটানোর পরে উপজেলায় যাব, তারপরে আমরা সিলেটে যাব। এখন দেখেন ওনার পরিকল্পনা 2005 সালে কিভাবে সুদূর প্রসারিত ছিল, কি ডিপ লেভেলে এবং রুট লেভেল এবং গ্রাসরুট লেভেলে নিয়ে ওনার চিন্তা করতেছেন। আপনাদের প্রয়োজন এরকম একজন নেতা। এই নেতা যদি বাংলাদেশে আসে, আমি মনে করি 5 বছরে বাংলাদেশের পুরা পিকচারটা, পুরা চেহারাটাই বদলে যাবে। প্রিয় উপস্থিতি, আমি এটা বলে শেষ করব যে এখন तो ठीक लग रहा ভাইও না বা খেয়েও 2 মিনিট ওয়েট করে দিলাম।
আমি 2 মিনিটে শেষ করে ফেলব। প্রিয় উপস্থিতি, 5 আগস্টের আগে আপনাদের সাথে গোলাপগঞ্জ ছিলেন, এটা আপনারা জানেন। দলের নিয়ম মেনে আম জনতার জন্য রাজপথে ছিলাম আমি, মার খেয়েছি আমি, জেলে গিয়েছি আমি, এবং আমার সাথে যারা রাজনীতি আমরা গিয়ার সৈনিকেরা যারা আমার সাথে রাজনীতি করে তারা 5 আগস্টের পরে এখন ভিন্ন চেহারা। যারা এসি রুমে ছিলেন, যারা বিদেশে ছিলেন, আমি তামিমেরও এসি রুম আছে, আমি তামিমেরও পাসপোর্টে 4টা দেশের ভিসা আছে। আমি চাইলেও এসি রুমে অথবা বিদেশে গিয়ে ওইখান থেকেই নেতৃত্ব দিতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই। আমি কি চয়েস করেছিলাম? আমার বাবা যেভাবে আম জনতার সাথে ছিলেন, আমিও আপনাদের সাথে ছিলাম, রাজপথে ছিলাম, দলীয় কর্মসূচি পালন করতেছিলাম, মার খেয়েছি। আমার শরীরে 42টা সেলাই আছে আওয়ামী লীগ এবং পুলিশের সাথে মায়ের করা 42টা সেলাই। এখন আমি ফুল শার্ট ছাড়া হাফ শার্ট পরি না, কারণ আমার এত লম্বা আপনার এখানে সেলাই আছে। মানুষ নর্মাল ভাবে যদি হাঁটি, মানুষ মনে করবে আমি একজন গুন্ডা, কারণ গুন্ডা ছাড়া তো কেউ হাতে এত লম্বা লম্বা সেলাই থাকার কথা না। কিন্তু এটা আমি দেশের জন্য, আপনার জন্য, দলের জন্য করেছি। তাই যারা এখন নির্বাচন নিয়ে খেলতে আসছেন, আপনারা চিন্তা করবেন এই নেতারা আগামীতে আপনারা পাবেন কিনা পাবেন না। আগামীতে যদি আবার কোন রকমের প্রবলেমে দেশ পড়ে, এলাকা পড়ে, ওনারা কি আবার এসি রুমে চলে যাবেন না বিদেশ চলে যাবেন, এটার দায়িত্ব আপনাদের। এখনো কিন্তু নির্বাচনের পরিবেশ আসে নাই। পরিবেশটা হলো এখানে আমরা সবাই সচেতন থাকার। বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত এবং বিশ্বের অনেকেরা চাচ্ছে আমাদের এই যে এখন পর্যন্ত যে আমরা 50% গেইন করেছি, এই 50%কে ধ্বংস করতে আমাদের দায়িত্ব হলো সচেতন থাকা। আমরা সচেতন থেকে দেশকে ভালোবেসে দেশকে রক্ষা করতে হবে। যখন নির্বাচনের সময় আসবে তখন দল ডিসাইড করবে রাজপথে কে ছিল, জনগণের সাথে কে ছিল এবং কাকে নিয়ে আমরা নির্বাচন করতে পারবো। তাই বাকি সব বাদ দেন। আপনাদের এখন দায়িত্ব হলো আপনারা দেশকে ভালোবেসে, এলাকাকে ভালোবেসে আপনারা কিন্তু আগামীতের পথ চলা। আমি এটা বলে শেষ করবো, কোরআন শরীফের একটা আয়াত আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মুনকার। দুনিয়ার জন্য, বিশ্বের জন্য আমি আপনারা শ্রেষ্ঠ উম্মত। কারণ কি? কারণ আমরা মানুষকে ভালোর দিকে ডাকি এবং বাদ থেকে বিরত রাখি। আমরা আম জনতা মুসলমান নামে ছিলাম, কিন্তু আমরা বাদ থেকে মানুষকে বিরত রাখা ভুলে গেছিলাম। সেজন্যই হাজারো মানুষকে খুন করা হয়ে গেছে। ভুলে গেছিলাম, সেজন্য শত শত মানুষ গুম করা হয়েছে। ভুলে গিয়েছিলাম, সেজন্য শিশু কিশোরের মতো 7 জন প্লাস 3 জন 10 জন প্লাস আমাদের জিলু 11 জন মানুষকে খুন করা হয়েছে। এই যে আমরা অ্যাচিভমেন্ট আমাদের, এটা কিন্তু অল্প না, স্বল্প না, ছোট না। ওনারা জানে, ইফতেখার আহমদ দিনারের মা বাবা জানে ছেলে যে গুম তার বেদনা কি। জিলুর পরিবার জানে ছেলে যে এখন কবরে মাটির নিচে তার বেদনা কি। আমি আর আপনি এখন হাসি করা মস্করা করার সময় না, আমাদেরকে এখন সিরিয়াস হতে হবে। আপনি আপনার 7 নম্বর ওয়ার্ড নিয়ে চিন্তা করেন, আপনি আপনার শরীফগঞ্জ ইউনিয়ন নিয়ে চিন্তা করেন। আপনারা দেশকে ভালোবাসেন, অটোমেটিক্যালি দেশের ভবিষ্যৎ সুন্দর এবং সমৃদ্ধ হবে। ধন্যবাদ আপনাদেরকে। আমি এটা বলে শেষ করতেছি যে তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন। এসে
আপনারা ইনশাআল্লাহ আমি যেটা মনে করি আপনারা যদি ওনার সম্পর্কে রিসার্চ করেন, ওনাকে নিয়ে ভাবেন, তো ইনশাআল্লাহ আপনারা ওনাকে ম্যান্ডেট দিবেন দেশ পরিচালনা করার। এবং যখন উনি ম্যান্ডেট পাবেন, আমরা সত্যিকার অর্থে শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন শুরু হয়েছিল সেটা বাস্তবায়ন করব ওনার ছেলে তারেক রহমানের মাধ্যমে সোনার বাংলাদেশে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফগঞ্জের মাঠে তামিম ভাইয়ের ঘাটে, গোলাপগঞ্জের মাঠে তামিম ভাইয়ের ঘাটে, সংগ্রামে কোনো ভাই আছে নাকি? ওই শরীফ ভাই, তামিম ভাই, তামিম ভাই, তামিম ভাই, একই সুরে তামিম ভাই, জোরছে বলো, তামিম ভাই। ওর শরীফ। এবং সম্মানিত আমি কিন্তু আমরা আমি একটা বিষয় আমার আল্লাহর পর আল্লাহকে আওয়ামী পার্টি দ্বারা আল্লাহ রক্ষা করছিলাম। আমি মনে করি এই বাংলাদেশে আল্লাহকে বৈষম্য বিরোধী একটা আন্দোলন করিয়া বাংলাদেশে আল্লাহ রক্ষা করছিলাম। আমি কিন্তু বক্তব্য লাভুল করে আমি কিন্তু এই অত্যন্ত সুন্দরভাবে আমাদের উপস্থাপন করছেন। 1818 সালে নির্বাচন হচ্ছিল। আমি কিন্তু চিন্তা না, ছিল না, কিন্তু আমি চিন্তা করছি, আমি কেন চিন্তা রাখছি, আমি নির্বাচন খারাপ করছি, আপনার অসুস্থ হয়েছি, আগামীতে আগামীতে আমরা চিন্তা কোনো সাথে চিনি না, যে ব্যক্তি আমি আমার যে ব্যক্তি দানব সৃষ্টি নিয়ে আসবো, আমরা দানব সৃষ্টি কিন্তু আমি দানব সৃষ্টি নিয়ে আমি তার খারাপ হচ্ছি, আমি আগামীতে আমার চিত্তর আমি আমার সমাজে খোঁজার আরেকটা কথা বোঝার এই যে কথা আমার সত্য কথা অবস্থায় আমি আমার ইউনিভার্সিটি করিলাম, অনুরোধ করিলাম পুলিশের না, পুলিশের গায়ে না, পুলিশের গায়ে আমরা কোনো সম্পর্ক নাই, পুলিশে অবকল্প করে আমরা দেখুন কিতাব লাগে এটা আমরা দেখুন। আবার ইয়া সকলকে ধন্যবাদ আমার বক্তব্য শেষ করলাম। মানুষ সাইজ নিজাম
আপনাদেরকে জানানো যাচ্ছে আপনারা মিটিং শেষে বসবেন। প্রথম ফয়জুদ্দিন এ পর্যায়ে শীতবস্ত্র ফয়জুদ্দিন গ্রহণ করবেন জেলা ফরিদুদ্দিন জনাব তামিম মিয়া সাহেবের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজামুদ্দিন মাসুক মিয়া মাসুক মিয়া না খারে কোন আইলু মিয়া আচ্ছা মোস্তফা মেহেরপুর আকবর মিয়া কোন আইছো আইলু রে দে আর বাকি